বড় বৌমা, আমি ছোট খোকার জন্য একটা ভালো পাত্রী দেখেছি। এই দেখো, এই পাত্রীটাকে আমার খুব পছন্দ হয়েছে। এবার তুমি দেখো তোমার কেমন লাগছে বলো। হ্যাঁ মা, মেয়েটাকে তো দেখতে খুবই সুন্দর। আপনার ঠিক যেমনটা পছন্দ ছিল তেমনটাই পেয়েছেন। আপনি তো সবসময় বলতেন আপনার ছোট খোকার জন্য আপনি সুন্দরী ফর্সা মেয়ে নেবেন, আর দেখুন আপনি ঠিক তেমনটাই পেয়ে গেলেন। হ্যাঁ বৌমা, আমি তো সবসময় এটাই চাইতাম, যেন আমার দুটো বৌমাই ফর্সা আর সুন্দরী হোক। তাই কাল যখন আমি ঘটক মশাইয়ের কাছে গেলাম, তখন ঘটক মশাই এই পাত্রীটার ছবি আমাকে দেখালো। সঙ্গে সঙ্গে দেখা মাত্রই আমি পছন্দ করে ফেললাম। তাই আমি বলেই এসেছি বিয়ের কথাবার্তা আগে বাড়ানোর জন্য। মা, কিন্তু আপনি একবারও আপনার ছোট খোকা রাহুলকে জিজ্ঞাসা করলেন না? যতই যাই হোক, একবার জিজ্ঞাসা করে দরকার। আজকে ছোট খোকা আর বড় খোকা যখন অফিস থেকে বাড়িতে আসবে, তখন আমি ওদের পাত্রীর ছবিটা দেখিয়ে দেব, সব কথা জানিয়ে দেব। তখন আমি ওকে পাত্রীর ছবিটা দেখিয়ে সব কথা জানিয়ে দেব। এই বলেই কমলা দেবী নিজের রুমে চলে যায়। পাপিয়া রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আসলে কমলা দেবী তার স্বামী পলাশবাবু এবং দুই ছেলে শোভন ও রাহুল এবং বড় বৌমা পাপিয়াকে নিয়ে শহরে বসবাস করে। শোভন আর রাহুল দুই ভাই একই অফিসে কাজ করে। সেখান থেকে ভালো টাকায় উপার্জন করে, আর সেই টাকা দিয়েই তারা সংসার চালায়। বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। তাই এই কারণেই কমলা দেবীর ছোট ছেলেরও বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছিল। সেদিন তারা দুই ভাই বাড়িতে ফিরতে হাত পা ধুয়ে যখন খাবার টেবিলে খাবার খেতে বসে, তখন কমলা দেবী রাহুলের জন্য যে পাত্রীটা দেখেছিল সেটা রাহুল আর শোভনকে দেখায়। বড় খোকা, ছোট খোকা, এই দেখ, আমি এই পাত্রীটাকে পছন্দ করেছি। এর নাম হলো নন্দিনী, মানে রাহুলের জন্য। দেখ, মানে রাহুলের জন্য। দেখ ছোট খোকা, তোর পছন্দ হয়েছে তো? মা, আমি আর কি বলবো, তুমি পছন্দ করে ফেলেছো মানে বিয়ে তো করতেই হবে, তাই এতে আমার কিছু বলার নেই। ঠিক আছে, আমি রাজি। দেখেছো বড় বৌমা, আমি তোমাকে বললাম না রাহুল আমার কথাতেই রাজি হয়ে যাবে। এই কারণেই আমি ঘটক মশাইকে বিয়ের কথা আগে বাড়ানোর জন্য বলে এসেছি। এইরকম ভাবে কমলা দেবী এবং তার পরিবার সকলেই সেদিন অনেক খুশি হয়। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন কমলা দেবী তার ছোট ছেলে রাহুল এবং বড় বৌমা পাপিয়াকে নিয়ে নন্দিনীর বাড়িতে তাকে দেখবার জন্য যায়। মা, আপনি ঠিক যেমনটা ভেবেছিলেন তেমনটাই তো? তাহলে আর কথাবার্তা মেটাতে বেশি দেরি করবেন না। আজই বরং কথাবার্তা মিটিয়ে নিন, না হলে আরো দেরি হয়ে যাবে। হ্যাঁ বড় বৌমা, তুমি একদম ঠিক বলেছো। আমিও সেটাই ভাবছি। আজকেই আমি বিয়ের কথাবার্তাটা মিটিয়ে নেব, তারিখটা ঠিক করে তবেই এখান থেকে যাব। শাশুড়ি মায়ের কথা শুনে পাপিয়া আস্তে আস্তে মুচকে হাসতে থাকে। তারপর কমলা দেবী নন্দিনীর মাকে বলে, দিদি, আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আর আমার ছেলের তো পছন্দ অপছন্দের কোনো ব্যাপারই নয়। আমার পছন্দ মানে আমার ছেলেরও পছন্দ। এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনি শুধু বলেন বিয়ের তারিখটা কবে ফেলবেন। দিদি, এই ব্যাপার আমরা কি বলবো? আপনি যেদিন বলবে সেদিনকেই আমরা রাজি আছি। এইভাবেই নন্দিনীর মার কমলা দেবী দুই পক্ষ কথাবার্তা বলার পর তারা একটা শুভ লগ্ন দেখে বিয়ের তারিখ ঠিক করে ফেলে। কথাবার্তা মিটিয়ে তারা সেখান থেকে চলে আসে। রাহুল এবং তার বৌদি আর তার মা চলে যাবার পর নন্দিনীর মা নন্দিনীকে বলে, দেখ নন্দিনী, আমি তোর ভালোর জন্যই বলছি। তুই শ্বশুর বাড়িতে গিয়ে একদম ওই রকম ঝাল খাবার খাবি না। যতই যাই হোক না কেন, তোর শাশুড়ি মা শ্বশুর মশাই বড় যা খুবই ভালো, কিন্তু তুই এইসবের কিছু ফায়দা নিবি না। ওনারা যা বলবেন তাই করবি। আর এই ঝাল খাওয়া একদমই বন্ধ করে দে। তুই তো জানিস তোর জন্য তরকারি আমাকে আলাদা ভাবেই রান্না করতে হয়। তোর মতো ঝাল তরকারি আমাদের বাড়িতে কেউই খেতে পারে না। তুই যখনই তরকারি বানাস তখনই তরকারিতে এক ডিব্বা লঙ্কার গুঁড়ো ঢেলে দিস। আর এইরকম ভাবে কি শ্বশুর বাড়িতেও রান্না করবি? মা, তাহলে আমি ওখানে গিয়ে ঝাল খেতে পারবো না? না, এটা আমি করতে পারবো না। ঝাল ছাড়া তো আমি থাকতেই পারি না। আর একদিন না ঝাল খেলে যেন আমার মনটা কেমন করে। ঠিক আছে মা, এখন তুমি আমাকে ওইসব কেন বলছো? আগে বিয়েটা হতে দাও, তারপর না হয় কথা। এই বলে নন্দিনী নিজের রুমে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কিছু মাস কেটে যায়। নন্দিনী আর রাহুলের বিয়ের দিন চলে আসে।
বিয়ের দিন নন্দিনী তার বন্ধুদেরকে ঝাল ফুচকা নিয়ে আসার কথা বলে। নন্দিনী, তুই আজকেও ঝাল খাবি? মানে তুই কি তোর মেকআপটা নষ্ট করতে চাস? ঝাল খাওয়া মাত্রই তো তোর চোখ দিয়ে জল বের হয়, আর তুই সেই জলেতে তোর মেকআপটা নষ্ট করবি, তাই তো? এত টাকা দিয়ে মেকআপ করা, তুই সেটাকে খারাপ করে দিবি? উফ, চুপ কর তো। আমার মেকআপ যাই হয়ে যাক না কেন, ঝাল ফুচকা না খেয়ে আমি বিয়ের মণ্ডপে বসবো না। তোরা আগে যা, আমার জন্য ঝাল ফুচকা বানিয়ে নিয়ে আয়। ফুচকাওয়ালাকে বলবি ভালো করে বেশি করে ঝাল দিতে। নন্দিনীর কথাতেই তার বান্ধবীরা ঝাল ফুচকা আনতে বাধ্য হয়। কিছুক্ষণের মধ্যে নন্দিনীর দুইজন বান্ধবী নন্দিনীকে ঝাল ফুচকা জোগাড় করে দেয়। বেশ কিছু ঝাল ফুচকা খাবার পর নন্দিনী খুব খুশি হয়। তারপর সে বিয়ের মণ্ডপে বসে। দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টার মধ্যে রাহুল আর নন্দিনীর বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। তারপর নন্দিনীকে নিয়ে রাহুল তার নিজের বাড়িতে চলে যায়। ছোট বৌমা বাড়িতে আসতেই কমলা দেবী তাকে বরণ করে বাড়ির ভিতরে আসতে বলে। বড় বৌমা, আজ কিন্তু তোমাকেই সব করতে হবে। আসলে সব করতে হবে মানে কাজ কাম তো সব হয়েই গেছে। মানে আমি বলতে চাইছি যে ছোট বৌমাকে সবকিছু শিখিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। মানে আমাদের রান্নাঘরটা কোন দিকে, আর রান্নাঘরে কোথায় কি রয়েছে না রয়েছে, আর তারপর নিজের রুমটা কোন দিকে, আর সবচেয়ে মেন কথা হলো কাল সকাল সকাল উঠতে হবে, এটা কিন্তু বলে দিও। হ্যাঁ হ্যাঁ মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার ছোট বৌমাকে সবকিছু শিখিয়ে দেব। এইভাবেই পাপিয়া তার ছোট যা নন্দিনীকে চারিদিকটা ঘুরিয়ে দেখাতে থাকে এবং কোথায় কি আছে না আছে এটাও বলে দিতে থাকে। তারপর রান্নাঘরের সব জিনিসপত্র দেখিয়ে দেয়, আর তারপর নন্দিনীর রুমে নন্দিনীকে দিয়ে আসি। এইরকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা নন্দিনীর বড় জায়ের কথা মতো তাড়াতাড়ি উঠে রান্নাঘরে চলে যায় এবং সকলের জন্য জলখাবার বানাতে থাকে। নন্দিনী সকালের জলখাবারের নাস্তাতে সকলের জন্য পুরি আর আলুর দম বানায়, আর সেই আলুর দমে নন্দিনী অনেক বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই জলখাবার কমপ্লিট হয়ে যায়। তারপর সে খাবার টেবিলে সেগুলো সকলকে বেড়ে দেয়। সকলে পুরি আর আলুর দম একগাল খেয়েই বলে, বাবারে বাবা, ছোট বৌমা আমাকে তাড়াতাড়ি জলের গ্লাসটা দাও। উফ, কি ঝাল রে বাবা, এইরকম ঝাল খাবার আবার কেউ খায় নাকি? ছোট বৌমা, তুমি কি আলুর দম বানাতে জানো না? এরকম ঝাল আলুর দম কেউ খায় নাকি? আমাদের বাড়িতে তো কেউ এত ঝাল খাবার খায় না। নন্দিনী, তুমি সকলের জন্য এত ঝাল খাবার বানিয়েছো। আমি বুঝতে পারছি তুমি আজকে নতুন বলে হয়তো বুঝতে পারছো না, তাই তো? কিন্তু তুমি চিন্তা করো না, আমি আস্তে আস্তে তোমাকে সবকিছু শিখিয়ে দেব। এইভাবেই পাপিয়া তার ছোট যা নন্দিনীকে বোঝাতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। পাপিয়া একের পর এক নন্দিনীকে খাবার বানানো শিখিয়ে দেয় এবং কেমন কি মশলাপাতি দিতে হয় সেটাও বুঝিয়ে দিতে থাকে। এমনই একদিন নন্দিনী পাপিয়াকে বলে, আসলে বড় বৌদি, তোমাকে একটা সত্যি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, কি বলবে বলো না। জানো তো বড় বৌদি, আমি ঝাল খেতে ভীষণ পরিমাণে পছন্দ করি, আর এই কারণেই আমি সব তরকারিতে বেশি বেশি ঝাল দিয়ে দিই। তাই জন্য সেদিন আমি খাবারে বেশি পরিমাণে ঝাল দিয়ে দিয়েছিলাম। সত্যি, আমার মতো তো ঝাল এখানে কেউই খায় না। মনে হচ্ছে আমাদের বাড়িতে কেউ খেতেও না, আর এখানে তো দূরের কথা। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি, তুমি ঝাল খাবার খাও বলে সকলের জন্য ঝাল খাবার বানিয়েছিলে, তাই তো? কিন্তু এই বাড়িতে তো কেউই ঝাল খাবার খায় না, আর তোমার মতো ঝাল তো কেউই খায় না। এইভাবেই তারা দুই জায় মিলে কথাবার্তা বলতে বলতে বাড়ির কাজ কাম মিটিয়ে ফেলে। তারপর পাপিয়া নিজের রুমে চলে যায় এবং নন্দিনী রাহুল অফিস থেকে বাড়িতে ফেরার সময় হয়ে আসছে দেখে নন্দিনী সাথে সাথে রাহুলকে ফোন করে বলে, রাহুল বলছি, শোনো না, আমার জন্য ঝাল ফুচকা নিয়ে আসবে তো, অনেক বেশি ঝাল। ফুচকলাকে বলবে ওনার কাছে যত লঙ্কা আছে সবটাই যেন দিয়ে দেয়, এইরকম ঝাল ফুচকা নিয়ে আসবেন। নন্দিনী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এত ঝাল কেন খাবে? তোমাকে যেটা বলছি সেটা শোনো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নন্দিনীর কথাতে রাহুল ঝাল ফুচকা নিয়ে আসতে বাধ্য হয়। রাহুল ঝাল ফুচকা নিয়ে নিজের রুমে চলে যায়। তখন নন্দিনীকে ঝাল ফুচকা দেখায়। নন্দিনী ঝাল ফুচকা দেখে অনেকই খুশি হয় এবং সে সাথে সাথে তখনই খাওয়া শুরু করে দেয়। ঝালের কারণে রাহুলের চোখে জল চলে এসেছিল এবং সে নন্দিনীকে বারণ করে যাচ্ছিল,
কিন্তু নন্দিনী একের পর এক ঝাল ফুচকা খেয়েই চলেছিল। সেদিন নন্দিনীর কিছুই হয় না। পরের দিন নন্দিনী অনেক উল্টোপাল্টা ঝাল খাবার খেয়ে নিয়েছিল। এর ফলে নন্দিনীর পেটের ব্যথা হতে শুরু করে। বাবারে বাবা, আজ তো আমি বিছানা থেকে উঠতেই পারছি না। বড় বৌদি একবার এদিকে এসো। হ্যাঁ নন্দিনী, বলো, তুমি আমাকে ডাকছিলে? কিন্তু কি হয়েছে আজ তোমার? তুমি এখনো উঠছো না, কি ব্যাপার? বড় বৌদি, আজ আমার পেটে খুবই ব্যথা করছে। আসলে আজকে সকাল থেকে আমি অনেক ঝাল খাবার খেয়ে নিয়েছি, আর এই ঝালের কারণে পেটটা যেন জ্বলে জ্বলে উঠছে। তুমি কিছু একটা করো। নন্দিনীর কথা শুনি পাপিয়া নন্দিনীকে তাড়াতাড়ি একটা পাশের হসপিটালে নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে কিছু ডক্টর ম্যাডাম পাপিয়ার কথা মতো নন্দিনীকে চেক আপ করে। তারপর সেদিন পাপিয়াকে কিছু ওষুধপালা দিয়ে এবং ঝাল খাবার খেতে বারণ করে ছেড়ে দেয়। সেদিনের পর থেকে নন্দিনী শ্বশুর বাড়ির সকলের কথা মতোই চলতো, আর বেশি ঝাল খাবার খেত না, কমই খেত। এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। সুতপা দেবী তার 5 বৌমা মোহিনী, জেসমিন, নোরা, মিলি এবং এনাকে নিয়ে কৃষ্ণনগরপুর গ্রামে বসবাস করত। সুতপা দেবীর 5 বৌমা খুব ভালোভাবে সংসার সামলে নিত। সুতপা দেবীর 5 বৌমা আলাদা আলাদা ধর্মের ছিল। প্রথম এই নিয়ে সুতপা দেবী অনেক আপত্তি করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সুতপা দেবী তার 5 বৌমাকে মেনে নেয়। সুতপা দেবী তার 5 ছেলের খুশির কথা ভেবে তার 5 বৌমাকে মেনে নিয়েছিল। এখন তাদের সংসারের পরিস্থিতি খুবই খারাপ চলছিল। একদিন মোহিনী সকাল সকাল উঠেই বাড়ির সমস্ত কাজ করে রান্নাঘরে যখন খাবার বানাতে যায়, তখন সে দেখে যে আটা প্রায় শেষ হয়ে এসেছে। এই দেখে মোহিনী মনে মনে বলে, হে ঈশ্বর, সামান্য এই কটা আটা পড়ে রয়েছে। এই কটা আটাতে মাত্র কয়েকটা রুটি হবে, আর এই কয়েকটা রুটি আমাদের এতজনের কিভাবে হবে? মোহিনী যখন এইসব ভাবছিল, তখন তার পিছনে তার 4 জা এসে দাঁড়ায়। মোহিনীকে চিন্তার মধ্যে দেখে মিলি বলে, কি ব্যাপার, কিছু কি প্রবলেম হয়েছে? তোমাকে এত চিন্তার মধ্যে দেখাচ্ছে কেন? হ্যাঁ মিলি, চিন্তা করব না তো আর কি করব। তুমি তো জানো আমাদের স্বামীরা সকলেই এক ফ্যাক্টরিতে কাজ করে, আর সেখানে এখন কাজের খুব সমস্যা হচ্ছে। ঠিক মতো পয়সাও দিচ্ছে না, তাই আমাদের খাবারের খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ দিদি, সবই তো বুঝতে পারছি, কিন্তু এখন তো আমাদের কাছে কোনো উপায় নেই। যতদিন না ফ্যাক্টরি থেকে টাকা দিচ্ছে, ততদিন এইভাবেই দিন কাটাতে হবে। তারা 5 বয়ে যখন এইসব কথা বলছিল, তখন সেখানে তাদের শাশুড়ি মা সুতপা দেবী আসে, আর তাদের চিন্তার মধ্যে দেখে বলে, কি ব্যাপার আমার 5 বৌমা, কি কথা হচ্ছে? তোমাদের এত চিন্তার মধ্যে দেখাচ্ছে কেন? আর তোমরা এখনো খাবার বানাওনি কেন? ওদের 5 জনের ফ্যাক্টরি যাবার সময় হয়ে গেল যে। মা, আপনি আমাদের একটুখানি সময় দিন, আমরা 5 জনই এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি। এই বলে তারা 5 জায়ে মিলে খাবার বানাতে থাকে। খাবার বানানো হয়ে যাবার পর তারা 5 ভাই একসঙ্গে খাবার খেতে বসে। সুতপা দেবীর 5 ছেলে খাবার খেয়ে ফ্যাক্টরিতে চলে যায়। তারপর তার 5 বৌমা যখন খাবার খেতে বসে, তখন তারা দেখে যে সামান্য একটুখানি খাবার পড়ে আছে। সেই দেখে সুতপা দেবী কাঁদতে কাঁদতে বলে, বৌমারা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদেরকে সামান্য একটুখানি খাবারটাও ভালো করে খেতে দিতে পারি না। আজকে আমার 5 ছেলের ফ্যাক্টরিতে কাজ না হওয়ার কারণে এত সমস্যা হচ্ছে। মা, আপনি এরকম ভাবে কেন বলছেন? দেখুন, এতে আপনার কি দোষ? এই কম খাবারটাই আমরা সকলে মিলে একটু একটু করে খাবো। এই বলে তারা সকলে মিলে খাবার খায়। বেশ কিছুক্ষণ আকাশের অবস্থা একদমই ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে আকাশের ঘন কালো মেঘ এবং তার সাথে ঝমঝম করে বৃষ্টি আর ঝড় শুরু হয়ে যায়। বৃষ্টি হওয়ার কারণে তাদের বাড়ির ভিতরে জল পড়ছিল। সেই দেখে সুতপা দেবী বলে, বৌমারা দেখো, এখানে উপর থেকে জল পড়ছে, এখানে কিছু একটা দিয়ে দাও। হায় হায়, এখানে তো অনেক জল পড়ছে। এখন যদি এই জলের কারণে আমাদের বাড়িটা পুরো ভেসে যায়, তাহলে আমরা কোথায় যাব? ওহো এনা, তুমি এইরকম কেন বলছো? দেখো, যদি কিছু বলারই থাকে তাহলে ভালো কথা বলো। ও মাই গড, এখানে এরকম ভাবে জল পড়তে থাকলে তো আমরা আর মেঝেতে শুতে পারবো না। বাড়িতে একটাই মাত্র খাট রয়েছে, আর সেখানে তো মাস হয়। আমাদের 5 জনকে তো মেঝেতেই শুতে হয়। হ্যাঁ
হ্যাঁ বৌমা, তোমরা ঠিকই বলেছো, এটাই দেখা বাকি ছিল, এখন এটাও দেখতে হচ্ছে। আমি তো কোনোদিন ভাবিনি যে আমাদের জীবনে এইরকম কঠিন পরিস্থিতি আসবে। আমার 5 ছেলেও তাদের কাজ নিয়ে এত চিন্তার মধ্যে রয়েছে, আর এখন আবার এই বাড়িটাতেও থাকা অসম্ভব হয়ে পড়ছে। মা আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মা, আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। কিন্তু আমরা এখন কি করব? বাইরে এত বৃষ্টি পড়ছে। মা, কিছু একটা দিয়ে যেখান থেকে জল পড়ছে সেখানটা চাপা দিতে হবে, আর তা না হলে একটা বড় পেপার দিয়ে পুরো বাড়িটাকে ঢেকে ফেলতে হবে। হ্যাঁ বৌমা, ঠিক বলেছো। শোনো, বড় বাক্সের ভিতরে একটা বড় পেপার আছে। ওই পেপারটা আমরা যদি এই বাড়ির উপরে 4টে বাঁশ দিয়ে বেঁধে দিই, তাহলে আর বাড়ির মধ্যে জল পড়বে না। এই বলে সুতপা দেবী আর তার 5 বৌমা মিলে অনেক কষ্ট করে তাদের বাড়িটাতে বড় তাম্বু খাটিয়ে নেয়। তখন তাদের বাড়ির ভিতরেও জল পড়া বন্ধ হয়ে যায়। এই দেখে সুতপা দেবী তার 5 বৌমাকে বলে, ব্যাস, এবার তো একটু হলেও শান্তি পাওয়া যাবে, আর আমাদের বাড়ির মধ্যে জল ঢুকতে পারবে না। এখন তো বর্ষাকাল, এখন তো রোজেরই ঝড় বৃষ্টি হতে থাকবে। হ্যাঁ মা, আমরা খুব ভালোভাবে পেপারটাকে বেঁধে দিয়েছি, আর বাড়ির ভিতরে জল পড়বে না। মা, এবার তাহলে বাড়ির ভিতরে চলুন, আমি সকলের জন্য চা বানাচ্ছি। আচ্ছা বৌমা, ঠিক আছে, চলো। এই বলে মিলি সবার জন্য চা বানায়। এই রকম ভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সুতপা দেবীর ছেলে ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরে আসি। সেদিন বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। বৃষ্টির সাথে সাথেই অনেক জোরে জোরে হাওয়াও চলছিল, যার কারণে তাদের বড় পেপার উড়ে চলে গিয়েছিল। তারা যখন রাত্রিবেলায় সকলে একসঙ্গে ঘুমাচ্ছিল, তাদের গায়ের উপর আবারও টপ টপ করে বৃষ্টি পড়ছিল। তখনই মোহিনী তার স্বামী মোহনকে বলে, সকলে উঠে পড়ো একবার, এখানে তো জল পড়ছে, এখানে শোয়া যাবে না, আমাদেরকে অন্য জায়গায় বিছান করতে হবে। তাড়াতাড়ি ওঠো, না হলে সবকিছু ভিজে যাবে। উফ বাবারে, শান্তি করে রাত্রিবেলা ঘুমোতেও পারছি না। এটা কেমন দিন দেখতে হচ্ছে কি জানি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্যাক্টরিতে কাজের চিন্তা রয়েছে, আর এখন রাত্রিবেলা বৃষ্টির কারণে ঘুম হচ্ছে না। দিনের বেলা শান্তি আর না রাত্রিবেলা। এই বৃষ্টির কারণে আমাদের পুরো বাড়িটানে ডুবে যায়। দাদা, দয়া করে এরকম বলবেন না, একমাত্র এই বাড়িটাই আছে আমাদের কাছে। যদি এই বাড়িটা বৃষ্টির জলে ডুবে যায়, তাহলে আমরা কোথায় যাব, আর মা কোথায় যাবে? হায় হায় অপরবালা, এখানেও জল পড়ছে, এবার এখানে কি দেব? মা, কি আবার দেবেন, যাই হোক একটা বসিয়ে দিন, সারা রাত পেঁচার মতো জেগে জেগেই কাটাতে হবে। হে ঈশ্বর, আমাদের ফ্যাক্টরির মালিক যেন আমাদের তাড়াতাড়ি পয়সাটা মিটিয়ে দেয়, তাহলে আমরা এই পয়সা নিয়ে আমাদের বাড়িটা ঠিক করে নিতে পারবো। বাড়িটা ঠিক হয়ে গেলে তাহলে আর আমাদের এই দিন দেখতে হবে না। এই রকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা তারা 5 ভাই না খেয়ে ফ্যাক্টরিতে চলে যায়, কারণ বাড়িতে খাবার মতো আর কিছুই ছিল না। সেই কারণে তারা 5 ভাই ফ্যাক্টরিতে গিয়ে মালিকের কাছে পয়সা চায়। তখন মালিক তাদেরকে বলে, দেখো, তোমাদের যা টাকা হয়েছে তার থেকে কম নিতে হবে, কারণ আমি আর বেশি দিতে পারবো না। এই ফ্যাক্টরি আমি বন্ধ করে দিচ্ছি, কারণ অনেকজনকে টাকা দিতে হবে, আর এই বৃষ্টির কারণে আমার কাছে বেশি টাকাও নেই। আমার পরিবারকে আমি ঠিক মতন খাওয়াতেও পারছি না। কিন্তু মালিক, আমাদের তো এখানে 1 মাসের মাইনে বাকি পড়ে যাচ্ছে, আর আপনি তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা হয়েই যাচ্ছে। আমাদের বাড়িতে তো ঠিক মতন বসার জায়গাই নেই, বাড়িটা ঠিক করতে হবে। আর আপনি যদি কটা টাকা দেন, তাহলে আমরা কি করে বাড়িটা ঠিক করব? বাড়িটা যদি ঠিক না করি, তাহলে আমরা কোথায় যাব? আমাদের বাড়িটা তো পুরো বৃষ্টির জলে ডুবে যাচ্ছে। দেখো, আমি যতটুকু পারছি তোমাদের সাহায্য করছি, এর থেকে বেশি আমার কাছে দেবার মতন কিছুই নেই। এবার তোমরা তাড়াতাড়ি বাড়িতে যাও, আরো জোরে বৃষ্টি হবার সম্ভাবনা আছে। মালিকের কথা মতো তারা ওই পয়সা নিয়ে কিছু খাবার কেনাকাটা করে বাড়ি যায়। বাড়ি গিয়ে তারা 5 ভাই মিলে তাদের বাড়িটা ঠিক করতে থাকে। যেখান দিয়ে বৃষ্টির জল বাড়ির ভিতরে পড়ছিল, সেই জায়গাগুলোকে ভালো করে চাপা দিতে থাকে। কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না, যার কারণে গ্রামের সকলের বাড়িতেই জল ঢুকে গিয়েছিল। তখন সুতপা দেবী তার 5 বৌমাকে বলে, বৌমারা, এখন আমরা কি করব? কোথায় যাব? বাড়ির ভিতরে তো পুরো জল ঢুকে পড়েছে, এই রকম ভাবে তো মেঝেতে শোয়া যাবে না। মা, আমাদের কিছু একটা উপায় বার করতেই হবে, এই রকম ভাবে হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না। আর আপনার 5 ছেলের ফ্যাক্টরিতে কাজটাও নেই, যা করার আমাদেরকেই করতে হবে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। দেখো, এত জলের কারণে সকলের ফসল নষ্ট হয়ে গেছে, কেউ আর বাজারে সবজি বিক্রি করতে পারবে না। তখন যদি আমরা বাজারে মাছ বিক্রি করি, তাহলে আমাদের অনেক ভালো লাভ হবে।
হ্যাঁ জেসমিন, তুমি একদম ঠিক বলেছো। যা পয়সা বেঁচে আছে ওটা দিয়ে আমরা শহর থেকে কিছু মাছ কিনে আনবো আর সামনের ওই পুকুরে ফেলবো। যখন জল কমে যাবে, বৃষ্টি পড়বে না, তখন ওই মাছগুলোকে নিয়ে বাজারে বিক্রি করব। এই ভেবে তারা সকলেই খুব খুশি হয়ে যায়। মোহন যা পয়সা বেঁচেছিল ওই পয়সা দিয়েই কিছু মাছ কিনে আনে এবং সামনের পুকুরে ফেলে দেয়। আস্তে আস্তে বৃষ্টির জলও কমতে থাকে। তখন তারা 5 বৌমা মিলে ওই মাছগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে থাকে এবং অনেকজনই তাদের কাছ থেকে মাছ নিয়ে যায়। এই রকম ভাবেই তাদের মাছের ব্যবসা বেশ ভালোভাবেই চলতে থাকে। আস্তে আস্তে তাদের সংসারের পরিস্থিতি অনেক ভালো হয়ে যায়। এই রকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।